সেদিন বিকালবেলা রাফসান এলো হাতে কয়েক রকমের মিষ্টি নিয়ে। রুমাইশা তখন চিলেকোঠার রুমে ভাত ঘুম দিচ্ছিল, আর সাফওয়ান ল্যাপটপে কিছু নোট করছিল। রাফসান আসায় রুনিয়া খুশি হলেন অনেক। হলরুমের সোফায় রাফসানকে বসতে দিয়ে তিনি শাফিনকে বললেন রুমাইশাকে গিয়ে ডাকতে। শাফিন ওর রুমে পড়ছিল। মায়ের আদেশ পালন করে সে গেল রুমাইশাকে ডাকতে। শাফিন গিয়ে রুমের দরজায় নক দিলে সাফওয়ান ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? শাফিন উত্তর দিল। সাফওয়ান চেয়ার থেকে উঠে দরজা খুলে দিল। শাফিন বলল যে রাফসান এসেছে, সে আর রুমাইশা যেন নিচে যায় দ্রুত। খবরটা দিয়েই শাফিন আবার নিচে চলে গেল দ্রুত পায়ে। শাফিন যাওয়ার পর রুমের দরজাটা ভেজিয়ে দিয়ে সাফওয়ান এলো বিছানার কাছে। ঘুমন্ত রুমাইশার চোয়ালে আলতো হাতে কয়েকবার চাপড় মেরে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ওঠ, নিচে যেতে হবে। আমার শালাবাবু এসেছে। রাফসানের আসার কথা শুনে শোয়া থেকে তড়াক করে উঠে পড়ল রুমাইশা। পরনে ওর আগের দিনের সাফওয়ানের নিয়ে আসা গোলাপি জমিনের ওপর সাদা কুচি ফুলের সুতির সালোয়ার কামিজ। রুনিয়া আজ দুপুরে আগে এটাই তৈরি করে দিয়েছে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে অল্প একটু ময়শ্চারাইজার লাগিয়ে কিঞ্চিত ফাটা ঠোঁটে আলতো করে ভ্যাসলিন লাগিয়ে নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সাফওয়ান ওকে আগে চলে যেতে বলল। ও পরে আসতে চাইল, কিন্তু রুমাইশা শুনল না। কাভার থেকে একটা ফুল স্লিভস টি শার্ট বের করে সাফওয়ানকে জোর করে ধরে পরিয়ে দিল। বেকুবের মতো করে রুমাইশার দিকে তাকিয়ে রইল সাফওয়ান। বিয়ে হতে না হতেই বউ তার ওপর মাতব্বারি করা শুরু করে দিয়েছে। গোছগাছ শেষে রুমাইশা রুম থেকে বের হলো ওর পেছন পেছন। সাফওয়ানও বেরিয়ে এলো। ওরা যখন দোতলায় এলো তখন রুনিয়া আর ইস্তিয়াক হলরুমের সোফায় বসে রাফসানের সাথে গল্প করছিলেন। ভাইকে দেখে ৩২ পাটি দাঁত বের করে দিয়ে রুমাইশা দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। পেছন থেকে সাফওয়ান ধমকে আসতে যেতে বলল ওকে, কিন্তু কে শোনে কার কথা। নিষেধ করা সত্ত্বেও রুমাইশার এমন লাফালাফি করায় সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল একটা। বিয়ের দিন মামা ওকে সত্যি কথাই বলেছিল, আগে খুব শান্তশিষ্ট ছিল পাগলিটা, এখন দুনিয়ার খচ্চর হয়েছে। ছোটবেলায় সাফওয়ান যা বলতো তাই শুনতো রুমাইশা। একটা কথাও এদিক ওদিক হতো না। অতি সিনিয়র ভাইয়া হিসেবে সমিত করে চলতো ওকে, কিন্তু এখন দেখো, বারণ করা সত্ত্বেও হরিণের মতো লাফাইতে লাফাইতে নিচে গেল। সিঁড়ির থেকে মুখ থুবড়ে একবার পড়লে নাচুনি বেরিয়ে যাবে। বিড়বিড় করতে করতে নিচে নামলো সাফওয়ান। সাফওয়ানকে দেখে রাফসান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে সাফওয়ানের সাথে করমর্দন করে ওকে বুকে জড়িয়ে নিল। দুদিন আগেও যে নিজেদের ভেতর ভার্চুয়ালি তাদের একটা দাকুমড়া সম্পর্ক ছিল তা ভুলে গেল নিমিষেই। সাফওয়ান পিঠ চাপড়ে দিল রাফসানের, তারপর বলল, কতগুলো বছর পর আবার আলিঙ্গনাবদ্ধ হলাম ভাই আমার। রাফসান হেসে উঠল। তারপর কোলাকুলি শেষ করে রাফসান দাঁড়িয়েই সাফওয়ানের আপাদমস্তক দেখে নিয়ে দুই হাত দিয়ে সাফওয়ানের পেশিবহুল বাহুদয় শক্ত করে ধরে বলল, ভাই তো পুরো জনসিনা হয়ে গেছো, করেছো কি? তারপর হঠাৎই দুজন দুজনের দিকে চমকে তাকিয়ে অদ্ভুত এক স্টাইলে হ্যান্ডশেক করে ডান হাতের কবজি মুখের সামনে নিয়ে এসে জনসিনা স্টাইলে হাতের আঙুলগুলো ছড়িয়ে দিয়ে সমস্বরে চিৎকার দিয়ে বলে উঠল, ইউ কান্ট সি মি। তারপর হেসে আবার দুজন দুজনকে বুকে জড়িয়ে নিল। এদের বাচ্চামি কাণ্ড কারখানা দেখে বাকিরা হেসে উঠল। দুই ভাইয়ের সেই আগেকার মতো মোহাব্বত দেখে রুমাইশা খুশি হলো প্রচণ্ড। মন খুলে হাসলো ও আজ অনেক দিন পর। ওর মনে আছে ছোটবেলায় যখন এই বাড়িতে আসতো ওরা, তখন শুধু একতলা বাড়ি ছিল রুনিয়াদের, সেটা সাধারণ বাড়ি। নতুন করে বাড়ি করেছেন ইস্তিয়াক, বছর 10 হলো। ইস্তিয়াক করেছে বললে ভুল হবে, বেশিরভাগ অর্থ সাফওয়ানই দিয়েছে। তখনকার একতলা বাড়িটার গেস্ট রুমে একটা সাদা কালো টেলিভিশন রাখা ছিল। সেখানে সুযোগ পেলেই WW এর সিটি প্লে করতো ওরা।
তারপর বিছানার ওপর সাফওয়ান আর রাফসান মিলে কুস্তিগিরি করত। রেফারি হতো রুমাইশা, যদিও মাঝে মাঝে রেফারির গায়ে দুই একটা ছোটা আঘাত লেগে যেত ভুলবশত। তখন রেফারি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে কাঁদত। আর এই দুজন নিষ্পাপ প্রতিযোগী তখন নিজেদের কুস্তিগিরি রেখে রেফারির সেবা যত্নে লেগে পড়ত। ছোটবেলার স্মৃতি মনে করে নিজের অজান্তেই হেসে উঠল রুমাইশা। ওরা সবাই মিলে গল্প করলো অনেকক্ষণ। কিছুক্ষণ পর সাফিনও এসে যোগ দিল ওদের সাথে। তারপর মাগরিবের আজান দিলে আসর ছেড়ে উঠল সবাই। রাফসান রাতটা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আজ ওরা প্ল্যান করলো চারজন একসাথে ঘুমাবে ছাদের ওপর বিছানা পেতে। অনেক অনেক দিন থাকা হয় না আগের মতো করে, আর সাফিনের তো সুযোগই হয়নি। রাফসানরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় তো ওর বয়স ছিল ৬-৭ মাস। সে সময় মায়ের কোলেই থাকা হতো ওর। আজকের এই ঘটনা ওর জন্য সম্পূর্ণ নতুন, তাই ও একটু বেশি এক্সাইটেড। রাতে খাওয়ার পর ওরা সবাই বিছানাপত্র বালিশ কাঁথা নিয়ে চলে এলো ছাদে। আকাশ পরিষ্কার, মেঘের একটা কুচিও নেই, কিন্তু তারপরও মেঘের মুড সুইং এর কথা চিন্তা করে ওরা ভেবে নিল যে যদি বৃষ্টি আসে তাহলে ওরা সাফওয়ানের রুমে চলে যাবে। রুমাইশা ছাদের ওপর পাটি পেতে তার ওপর একটা লম্বা তোশক বিছিয়ে দিল। এরপর তার ওপর বেডশিট পেতে বালিশগুলো সুন্দর করে পেতে রাখলো। সাফওয়ান হাতে হাতে সাহায্য করলো ওকে। রুমটাও গুছিয়ে রেখে এলো যেন বৃষ্টি আসলে রুমে গিয়ে শুয়ে পড়তে পারে, কষ্ট না করতে হয় বেশি। তারপর সব গোছগাছ শেষে বিছানার বাম পাশে শুয়ে পড়ল সাফিন, তারপর রাফসান। রাফসানের পাশে সাফওয়ান শুয়ে পড়ল, আর সাফওয়ানের পাশে বিছানার ডান দিকটায় রুমাইশা। ঘুমানোর আগে পর্যন্ত ওরা ওদের ছোটবেলার স্মৃতিচারণ করলো। ওরা কেমন দুষ্টামি করত, জঙ্গলের ভেতরে ডুবাই গিয়ে কিভাবে হুটোপুটি করে আসতো, তারপর আবার রুনিয়ার হাতে মার খেত। সাফওয়ান কাকে কাকে রুমাইশার জন্য বেদম মার দিয়েছিল, কাকে কাকে কি শাস্তি দিয়েছিল, আর তারপর সেই বিভীষিকাময় দিনটার গল্প, যে দিনটাতে ওদের সবার ভেতরকার বন্ধন ত্রুটি ঘটেছিল। এরপর সিঙ্গাপুরে যাওয়ার পর সাফওয়ান কিভাবে থেকেছে, কিভাবে খেয়েছে, বন্ধু বান্ধব কজন হয়েছে, ওর ব্যাপারে কেউ জানে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কথা হলো অনেক রাত পর্যন্ত। গল্প শুনতে শুনতে সাফিন আর রুমাইশা দুজনেই একসময় ঘুমিয়ে গেল। জেগে রইল শুধু সাফওয়ান আর রাফসান। সাফিন আর রুমাইশার নিঃশ্বাস ঘন হয়ে যেতেই উঠে বসলো ওরা দুজন। তারপর ছাদের অন্য কোনায় গিয়ে রেলিংয়ের ওপর বসলো। দুজনেই নীরব রইল খানিক সময়। নীরবতা ভেঙে রাফসান বলে উঠল, তোমার দ্রুতই কিছু একটা করা দরকার ভাই, নইলে ওরা যেভাবে তোমার পেছনে লেগে আছে, কখন না জানি এই বাড়িতেই চলে আসে, তখন সবার লাইফ রিস্ক হয়ে যাবে। সাফওয়ানের চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠল। তির্যক হয়ে গেল চোখের চাহনি, ভ্রু দুইটা কুঁচকে গেল ওর। মাথা নাড়িয়ে বলল, ওরা বিডিতে এসে পৌঁছেছে গতকাল রাত 2টায়, তখনই খবর পেয়েছি আমি। এখন ওরা আমাকে তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমাকে না পেলেও আমার পরিবারের কোনো ক্ষতি ওরা করবে না, সেই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ এটা আমাদের রুলস, আর ওরা গ্যাং এর রুলস ব্রেক করবে না। আমার চিন্তা শুধু রিমুকে নিয়ে, ও আমার স্ত্রী। ওরা আমার বাবা মা ভাই অন্যান্য আত্মীয় স্বজনের কোনো ক্ষতি না করলেও আমার স্ত্রীকে ওরা ছাড়বে না, কারণ সে আমার বর্তমান আর ভবিষ্যৎ। তাহলে কি করবে তুমি এখন? ওদের হাত থেকে বাঁচার উপায় কি? তুমি তো বলেছিলে ওরা যদি আসে তবে পুরো গ্যাং ধরে আসবে, চিন্তিত গলায় বলল রাফসান। সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল একটা। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আমি 2 সপ্তাহ আগে রিমুর পাসপোর্ট করতে দিয়েছি, হাতে আসেনি এখনো, কাল পরশুর ভেতরেই চলে আসবে আশা করা যায়। এরপর ভিসা আসার আগে পর্যন্ত আমি রিমুকে নিয়ে আমার ল্যাবে গিয়ে থাকবো, ভিসা লেগে গেলেই চলে যাব বাইরে। রাফসান অবাক হলো সাফওয়ানের কথায়। রুমির সাথে বিয়ের আগেই ও পাসপোর্ট করতে দিয়েছে? ও এত নিশ্চিত কিভাবে ছিল যে বিয়েটা ওর রুমির সাথেই হবে?
রাফসানকে ওইভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান ওকে আঙুল দিয়ে খোঁচা দিল একটা, তারপর বলল, যা জিজ্ঞেস করবি সরাসরি জিজ্ঞেস কর। মনে মনে রেখে এইভাবে তাকালে তো আর আমি বুঝতে পারবো না। রাফসান ইতস্তত করে জিজ্ঞেস করলো, তুমি এত নিশ্চিত কিভাবে ছিলে যে রুমির সাথে তোমার বিয়ে হবে? সাফওয়ান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার শরীরের ট্রাকার সেট আপ করা ছিল। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেখানে কে কে আছে, কার কি পরিচয়, ওরা সবই বুঝতে পারবে স্যাটেলাইটের সাহায্য নিয়ে। আমার যে রিমুর সাথে একটা অ্যাটাচমেন্ট আছে সেটা ওরা অবশ্যই বুঝতে পারবে। তাই রিমুর পাসপোর্ট আমি আগেই করিয়ে রেখেছিলাম। আমার সাথে বিয়ে না হলেও ওকে অন্যত্র পাঠিয়ে দিতে হতো, অন্তত দেশের বাইরে পাঠাতে হতো, নইলে ওরা যেভাবেই হোক রিমুকে খুঁজে বের করে ফেলতো। আর বডিতে সেট আপ করা এই ট্র্যাকার শরীরের ঠিক কোথায় বসানো হয় সেটা ওরা কাউকে বলে না। আমি এতদিন অনেকবার ট্র্যাকারটা ট্র্যাক করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। গত পরশু আমি সেটা আবিষ্কার করেছি আমার উরুর মাংসের ভেতর, আর খুঁজে পেয়েছি সেটা বের করে তখনই নষ্ট করে ফেলেছি। রাফসান চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, এরা আসলে কারা ভাই? সাফওয়ান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এরা সে সমস্ত লোকজন যাদের আমরা খুব বাহবা দেই, যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা সম্মান করি। বাহ্যিক দুনিয়াতে তারা ভালো মানুষ বলেই বিবেচিত, অথচ ওদের ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে বিকৃত সত্য। সাদা টাকার আস্তরণ দিয়ে ঢেকে রাখা কালো টাকার পাহাড়ে যাদের আশপাশটা ভর্তি। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে সাফওয়ানের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আকাশের দিকে তাকালো। আজ সকালবেলা সাফওয়ানের সাথে ওর কথা হয়েছে ফোনে। রাফসানের কাছে খবর এসেছিল যে আমেরিকা থেকে একটা বিশাল মাফিয়া গ্যাং নাকি দেশে এসেছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে রাফসান একটু হলেও আন্দাজ করতে পেরেছিল, আর তখনই ও কল দেয় সাফওয়ানের কাছে। সাফওয়ান সে বিষয়ে আগে থেকেই অবগত ছিল। ফোন কলে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিজেদের সমস্যা সমাধানে বেশি জোর দেয় ওরা। রুমাইশা ওদের দুজনেরই প্রাণাধিক প্রিয়, একজনের বোন অন্যজনের স্ত্রী, তাই নিজেদের থেকে ওদের রিমুকে নিয়েই চিন্তা বেশি। সে এখনো এসবের কিছুই জানে না। রিমুকে বিষয়টা অবগত করার জন্য সাফওয়ান সঠিক সময়ের অপেক্ষায় আছে, যেন রিমু তাকে বোঝে এবং এই বিষয়টা নিয়ে ভড়কে না গিয়ে নিজেকে শক্ত করে নেয়। কিছুক্ষণ পর রাফসান আকাশের দিক থেকে চোখ নামিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তোমরা কোথায় যাবে? ভিসা লাগাতে হবে তো। বেশি দেরি করলে ভিসা লাগানোর আগেই ওরা তোমাকে পেয়ে যাবে। তখন কি হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমাজন যাব। মেঝের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল সাফওয়ান। তারপর রাফসানের দিকে মুখ ফিরিয়ে বলল, আমার এই সমস্ত শারীরিক সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার রিমু। আমার দাতার চোখ ছাড়া আমার বাকি সব সমস্যার প্রতিষেধক ও। আমার এই খসখসে খোলসোটা চামড়া, এই গায়ের অসম্ভব রকমের সরীসৃপ আকৃষ্টকারী গন্ধ, আমার দ্বিখণ্ডিত কুচকুচে কালো জিহ্বা, এই সবকিছুর সমাধান শুধুমাত্র ও। বর্তমানে আমার শরীরের যে অবস্থা, তাতে আমাজনে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। আর আমার এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবো, নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখনো জানি না রিমু আমার জন্য ঠিক কতটা উপকারী। ক্ষণিকের ভেতরে আমি আমার গবেষণার দ্বারা যতটুকু ইনফরমেশন পেয়েছি তার যে পুরোটাই সঠিক সেটাও আমি নিশ্চিত করে বলতে পারবো না। রিমো আমার জন্য আমার ধারণার থেকে বেশি কার্যকরী নাকি কম কার্যকরী সেটা দেখার জন্য আমাকে অন্তত বছর তিনেক অপেক্ষা করতে হবে, কিন্তু সেটা জনসাধারণের ভেতরে থেকে কখনোই সম্ভব না। আর তাছাড়া এই বন্দি জীবনে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি একটু স্বাধীনতা চাই, নিজের মতো করে বাঁচতে চাই। তাই এই জঙ্গলটাই হবে আমার জন্য বেস্ট একটা প্লেস। আর আমার শরীর ও জঙ্গল পছন্দ করে অনেক অনেক বেশি। কিন্তু আমাদের রুমির কি হবে? ও কি ওখানে মানিয়ে নিতে পারবে? ওই স্যাঁতসেঁতে পরিবেশ, সাপ পোকামাকড়ের আড্ডাখানা, জনমানবহীন সভ্যতাহীন জঙ্গলে ও কিভাবে থাকবে? কখনো কোনো অসুখ বিসুখ হলে তখন কি করবে?
আর তুমিই বা সবকিছু কিভাবে ম্যানেজ করবা? একটা টিকটিকি দেখলেও ও দৌড়ে পালায়, আর বিছা দেখলে তো ভাত খেতে চায় না, সারাদিন ঘেন্নায়। ও কিভাবে থাকবে ওই রকম পরিবেশে? রাফসান কিছুটা রুক্ষ কিন্তু চিন্তিত স্বরে বলল। সাফওয়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল, চিন্তা করিস না, আমাজনে আমি 2 বছর থেকেছি সম্পূর্ণ একা। আর ওই 2 বছর ছিল আমার জীবনে শ্রেষ্ঠ সময়। ওরকম স্বাধীনতা আমি আমার জীবনে কখনো অনুভব করিনি। আমাজনের সীমান্ত থেকে 30,000 কিলোমিটার ভেতরে গিয়ে একটা নদী আছে। ওই নদীর নাম আমি দিয়েছি বিভীষিকা, কারণ বিভীষিকার মতোই তার রূপ। আজ পর্যন্ত কোনো সভ্যতা সেখানে পা রাখেনি। অদ্ভুত সব জীবজন্তু দিয়ে পরিপূর্ণ সে এলাকা। ওইখানে নদী থেকে কয়েকশো গজ দূরে আমি নিজের হাতে একটা কুঁড়েঘর বানিয়েছিলাম, মাটি থেকে 30 হাত ওপরে। বলতে গেলে গাছের ডালের পাখির বাসার মতো। ওই 2 বছর সেখানে থাকার মতো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিলাম আমি। সেটা এখন থেকে 30 বছর আগে। ওই এরিয়ার প্রতিটা স্থান আমার নখদর্পণে। হয়তো বহুদিন পর গেলে একটু দিগ্ভ্রান্ত হতে হবে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভেতরেই। হয়তো এতদিনে সে ছিমছাম জায়গাটা আবার মোষে ভর্তি হয়ে গেছে। পোকামাকড় এসে ঘর পাতিয়েছে সেখানে, আগাছাই হয়তো এখন সে জায়গা আবার পরিপূর্ণ হয়ে গেছে। আমি আমাজনে যাওয়ার পর রিমুকে নিয়ে সেখানেই যাব, নিজেদের মতো করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেব সব। রিমুর কোনো অসুবিধা হবে না আমি থাকতে। ওর নিরাপত্তাই আমার ফার্স্ট কনসার্ন, ফার্স্ট প্রায়োরিটি। রাফসান কি বলবে ভেবে পেল না। এমন সভ্যতাহীন অঞ্চলে তার আদরের বোনকে গিয়ে থাকতে হবে, বুনো বাঘ ভাল্লুকের সাথে লড়াই করতে হবে, ভাবলেই ওর শরীরের ভেতরটা কাটা দিচ্ছে। কিন্তু এখন ওর আর কিছুই করার নেই। রুমি এখন সাফওয়ানের স্ত্রী। সাফওয়ান যেখানে যাবে রুমিকেও সেখানেই যেতে হবে। আর সাফওয়ানের মতো দায়িত্বশীল পুরুষ যে রুমাইশার কোনো অযত্ন করবে না সেটাও রাফসান জানে, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছে না ও। তাই কোনো কথা না বলে চুপচাপ আজবার নিজের বিছানায় যেতে উদ্যত হলো ও। আর যাওয়ার আগে বলল, ভিসা রেডি করে ফেলো তাড়াতাড়ি, নইলে ওরা টের পেলে তোমাদের দুজনের জীবনই সংকটে। তোমাকে নিয়ে কোনো চিন্তা আমার নেই, আমার চিন্তা আমার বোনকে নিয়ে। ও হয়তো তোমার সবকিছু মেনে নেবে, তুমি দুনিয়ার যে প্রান্তেই যাও সেও সেখানে যেতে চাইবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করবে না। কিন্তু আমার মন পড়ে থাকবে আমার বোনের কাছে। আমার বাবা মায়ের মন মস্তিষ্ক সব তাদের মেয়ের কাছেই বাঁধা পড়ে থাকবে। নিজের মেয়েকে এইভাবে এতগুলো বছরের জন্য চোখের আড়াল করতে কেউ চাইবে না। তার ওপর সম্পূর্ণ যোগাযোগবিহীন। সে বাঁচল কি মরল সেই নিশ্চয়তাও আমরা কেউ পাবো না কোনোভাবে। সে তোমার স্ত্রী, তুমি ওকে যেখানে চাও নিয়ে যাও, কিন্তু এতগুলো মানুষের কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছ, সেদিকে খেয়াল রেখো। কথাগুলো বলে রাফসান গটগট পায়ে হেঁটে চলে গেল বিছানার দিকে। তারপর রুমাইশার পাশে গিয়ে শুয়ে পড়ল ও। সাফওয়ান রেলিংয়ে বসে রইল, দুশ্চিন্তায় ঘিরে ধরেছে ওকে।